যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি যুক্তরাষ্ট্রের, ফিরিয়ে দেওয়া হয়েছে ইরান সংশ্লিষ্ট ৮ জাহাজ, শীঘ্রই যুদ্ধ শেষ হচ্ছে বললেন ট্রাম্প। চীন সফরে ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা রুশ পররাষ্ট্রমন্ত্রীর, বললেন তেহরানের পারমাণবিক কার্যক্রম সামরিক উদ্দেশ্যে নয়, যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব বেইজিংয়ের। ৩ দশক পর সরাসরি আলোচনার টেবিলে ইসরায়েল লেবানন, হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে লেবানিজ সরকার, দাবি তেল আবিবের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। হরমুজ প্রণালী সহ আশপাশের সমুদ্র সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘন্টায় ৮টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর মধ্যে রয়েছে চীনের নিষেধাজ্ঞা প্রাপ্ত একটি ট্যাঙ্কারও। এমন পরিস্থিতিতে হরমুজ দিয়ে নিরাপদ পারাপারে যুদ্ধোত্তর একটি পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো, কিন্তু এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সাথে রাখবে না তারা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কঠোর নজরদারি টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর মোতায়েনকৃত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সেন্টকমের দাবি, অবরোধ কার্যকরের ৩৬ ঘন্টার মধ্যেই ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইউটার্ন নেয় চীনা মালিকানাধীন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার রিচ স্ট্যারি। ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে রওনা দেওয়া ২টি তেলবাহী জাহাজকেও ফিরিয়ে দেয়া হয়। মঙ্গলবার অন্তত ৮টি জাহাজ এই পথে প্রবেশ করলেও অতিক্রম করতে পারেনি। এক্স বার্তায় সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুরোপুরি কার্যকর করা হয়েছে। এই ব্লকেড সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য, আবারও জানিয়েছে একথা। আপাতত ওই অঞ্চল থেকে নিজ নিজ দেশের জাহাজকে নিরাপদ দূরত্বে রাখাকে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তবে যুদ্ধ উত্তর পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি যৌথ উদ্যোগের পরিকল্পনা করছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। লক্ষ্য, যুদ্ধ শেষে একটি আন্তর্জাতিক জোট গঠন, যা ইরান ও ওমান সহ প্রণালী সংলগ্ন দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে। হরমুজের মাইন অপসারণ এবং সামরিক নজরদারিতে কাজ করবে জোট। প্রণালীতে আটকে পড়া শত শত জাহাজ সরিয়ে নিতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও দেবে। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে চায় না তারা। আগামী শুক্রবার একটি অনলাইন বৈঠকে যুক্ত হবে ইউরোপীয় নেতারা। এতে চীন ও ভারতকেও জানানো হয়েছে আমন্ত্রণ। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। শীঘ্রই শেষ হচ্ছে ইরান যুদ্ধ। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা যায়, তার ধারণা যুদ্ধ শেষ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ট্রাম্পের দাবি, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। ট্রাম্প আরও দাবি করেছে, মার্কিন হামলায় যে ক্ষতি হয়েছে তেহরানের, তা পুনর্গঠনে ২০ বছর সময় লেগে যাবে। ইরান চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে, আবারও এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী দুদিনের মধ্যে আবারও হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফা মুখোমুখি বৈঠকের ভেন্যুও হতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া এবং রাজনৈতিক অনিচ্ছার কারণেই ইসলামাবাদ আলোচনায় কোনো সমাধান আসেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেছেন, দুদেশের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস মাত্র এক রাতে দূর করা অসম্ভব। তবে তেহরানের আলোচকরা চুক্তির জন্য সদিচ্ছা দেখিয়েছেন বলে স্বীকার করেন তিনি। পরবর্তী আলোচনায়ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে পারেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির এক কূটনীতিকের বরাতে এই তথ্য জানিয়েছে ডন নিউজ। বলা হয়, ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে গেলে উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। পুনরায় শান্তি আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। অবশ্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং আরও বড় কোনো চুক্তির বিষয়ে আশাবাদী তিনি।
আগামী দুদিনের মধ্যে দারুণ কিছু ঘটবে বলে জানান ট্রাম্প। ইরান কখনোই তাদের পরমাণু শক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। চীন সফরে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, ইরানের যে কোনো সিদ্ধান্তের পাশে থাকবে রাশিয়া। এদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে 4 দফা প্রস্তাব দিয়েছে চীন। আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ সংঘাতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাবার পর স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি চীন এবং রাশিয়া। তারই অংশ হিসেবে বেইজিং সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। চীনের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন সের্গেই ল্যাভরভ। সাফ জানিয়ে দেন ইরানের পরমাণু কর্মসূচির প্রতি মস্কোর সমর্থনের কথা। ইরানের ন্যায্য অধিকার অনুযায়ী তাদের যে কোনো উপযুক্ত সিদ্ধান্ত মেনে নেব। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে। ইরান কখনোই তাদের পরমাণু প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। এদিকে বেইজিং সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান, তার সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে 4 দফা পরিকল্পনা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট, যার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এর পাশাপাশি প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। বিশ্ব এখন কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই বিভেদের মধ্যে আমাদের ঐক্যের জন্য সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে স্থিতিশীল এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা যায়। এদিকে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে ইসরায়েল এবং লেবানন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিল লাইটার। ওয়াশিংটন ডিসিতে প্রায় 3 দশক পর সরাসরি আলোচনায় বসে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো। প্রায় 33 বছর পর কূটনৈতিক আলোচনার জন্য মুখোমুখি লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বৈঠকে বসেন বৈরুত ও তেল আবিবের প্রতিনিধিরা, যার মূল লক্ষ্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের লড়াইয়ের অবসান। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিল লেইটার। এর পাশাপাশি লেবাননের মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেও উপস্থিত ছিলেন। এ সময় দুপক্ষের প্রতিনিধিরাই জানান, হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তারা। আমাদের লক্ষ্য অনেক বড়, সেটি হলো গেল 20-30 বছর ধরে এই অঞ্চলে হিজবুল্লাহর প্রভাব বেড়েই চলেছে। আমাদের উদ্দেশ্য হলো সশস্ত্র গোষ্ঠীটির এই প্রভাব কমানো। আমাদের মনে রাখতে হবে, লেবাননের মানুষ হিজবুল্লাহর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের দোসর হিসেবে লেবাননে কার্যক্রম পরিচালনা করছে হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা এবং শান্তির জন্য হুমকি এই গোষ্ঠীটি। তাই হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে লেবানন সরকার ও ইসরায়েল। লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সবশেষ লেবানন ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হয় 1993 সালে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শান্তি আলোচনার মাঝেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার দিনভর দেশটির একাধিক এলাকায় হামলা চালিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত ছিল গভীর রাত অবধিও। এসব হামলায় লেবাননের টাইর ও আব্বাসিয়া এলাকাকে সবচেয়ে বেশি নিশানা বানায় ইসরায়েল। নিহত হয় কমপক্ষে 2 জন লেবানিজ। দক্ষিণ লেবাননে এখনও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েলের হাজার হাজার সেনা। ক্রমেই উত্তর দিকে অগ্রসর হচ্ছেন তারা। চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন অবধি দেশটিতে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। লেবাননে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ 10 দেশ। মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলার নিন্দাও জানায় দেশগুলো।
সই করা দেশগুলোর মধ্যে ব্রাজিল, জাপান, কলম্বিয়া ও সুইজারল্যান্ডও রয়েছে। বলা হয় লেবাননে চলমান মানবিক সংকটে তারা উদ্বিগ্ন, তবে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। গত মাসে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের 3 ইন্দোনেশিয়ান সেনা নিহত হন। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে ইসরায়েলি হামলায় তাদের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত 1 মাসের বর্বরতায় লেবাননে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আবার উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। মঙ্গলবার রাজ্যটির বিষ্ণুপুরে তুমুল বিক্ষোভ করে স্থানীয় মেইতেই সম্প্রদায়। গেল সপ্তাহে বোমা বিস্ফোরণে মেইতেই সম্প্রদায়ের 2 শিশু নিহতের জেরে উত্তেজনা ছড়ায় অঞ্চলটিতে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি যাতায়াতে বাধা দেয়, পাশাপাশি পাথর ছুঁড়ে মারা হয় নিরাপত্তা বাহিনীকে। এ ঘটনার পর টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। মুখোমুখি অবস্থানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মেইতেই বাসিন্দারা। পুলিশের সাজোয়াজান লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে বিক্ষোভকারীরা। উত্তেজিত জমায়েত ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। মেইতেই জনগোষ্ঠীর বিক্ষোভকে কেন্দ্র করে আবারও সহিংস পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। ঘটনার সূত্রপাত 7 এপ্রিল। মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত ত্রংলাউবি গ্রামে বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলা হয়। এতে মেইতেই সম্প্রদায়ের 2 শিশু নিহত হয়। এ ঘটনায় কুকিদের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ জানায় মেইতেইরা। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে কুকিরা। চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় অঞ্চলটিতে। অজ্ঞাতনামা অনেক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এমন তথ্যও ছড়ায়। মঙ্গলবার মণিপুরের বিষ্ণুপুরের একাধিক গ্রামে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় মেইতেইরা। বেশ কিছু স্থানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটি দল পুলিশের গাড়ি আটকে দেয়। নিরাপত্তা বাহিনীর পরিচয় নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। এ সময় পাল্টা হামলা চালায় পুলিশও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার গ্যাস। বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে কারফিউ জারি করেছে জেলা প্রশাসক। শৃঙ্খলা আনতে করা হয় ফ্ল্যাগ মার্চ। এর আগে 2023 সালে মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মাঝে চাকরির কোটা আর সরকারের অর্থনৈতিক সুবিধা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে কমপক্ষে 260 জন নিহত হন। বাস্তুচ্যুত হয় প্রায় 60,000 মানুষ। গত কয়েক বছরে বেশ কয়েকবারই সংঘাত সহিংসতায় উত্তাল হয়েছে মণিপুর। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। স্থানীয় সময় সকাল 11টায় শপথ নেন তিনি। এতদিন জোট সরকার গঠন করলেও এই প্রথম বিহারে মুখ্যমন্ত্রী হলো বিজেপি থেকে। একই সময়ে উপমুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন বিজয় চৌধুরী ও বিজেন্দ্র প্রসাদ। এর আগে মঙ্গলবার পদত্যাগ করেন রাজ্যের আলোচিত রাজনীতিবিদ নীতিশ কুমার। বিহারের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। তার সরকারে উপমুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। 1990 সাল থেকে বিহারের রাজনীতিতে সক্রিয় সম্রাট। আরজেডি ও জেডিইউর পর 2017 সালে বিজেপিতে যোগ দেন তিনি। ভারতের ছত্তিশগড়ে একটি বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে কমপক্ষে 14 জন নিহত হয়েছে, আহত 20 জন। মঙ্গলবার রাজ্যটির শক্তি জেলায় অবস্থিত ভেন্টাটা কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রে হয় এই দুর্ঘটনা। পুলিশ সুপারের প্রাথমিক ধারণা, পানি গরম করার বয়লার টিউব অতিরিক্ত উত্তপ্ত হওয়ায় এই দুর্ঘটনা। জানান, বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে 3 শ্রমিক প্রাণ হারান। দ্রুত উদ্ধার কাজে ছুটে যান জরুরি বিভাগের কর্মীরা। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে বাকিদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রেসিডেন্ট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। কঠোর অভিবাসন নীতির দিকে ঝুঁকছে যখন ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলো, তখন উল্টো পথে স্পেন। ঐতিহাসিক এক সিদ্ধান্তে 5 লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হবে এই কার্যক্রম, যাতে প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবে কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকরা। পরে দেয়া হবে স্থায়ী হওয়ার সুযোগ। স্পেন সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। কমিউনিটিগুলো থেকে রীতিমতো আনন্দ মিছিল বের করা হয়েছে। বাংলাদেশিদের উল্লাসের এই দৃশ্য স্পেনের বার্সেলোনার। সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণায় সড়কে নেমে আনন্দ মিছিল করেন উচ্ছ্বসিত বাংলাদেশিরা।
সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ইউরোপীয় দেশগুলোর। এর মধ্যেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে স্পেন। মঙ্গলবার মন্ত্রিসভায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 5 লাখের বেশি নাগরিক। আমরা এখানে আসার পরে যে স্পেনিশ সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে বৈধতার, আমরা সবাই খুবই আনন্দিত। অভিবাসী প্রায় 20,000-এর মতো আছে। এরা যদি সবাই কাগজ পায়, ইনশাল্লাহ আমাদের দেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। প্রায় 160টি অর্গানাইজেশন যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে, তাদের আন্দোলনের ফসলে এইটার সাথে আমাদের বাংলাদেশিরাও জড়িত আছে। সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার থেকে অনলাইনে বৈধতা পেতে আবেদন করতে পারবেন অনধিভুক্ত অভিবাসীরা। এ কার্যক্রম চলবে জুনের শেষ পর্যন্ত। কমপক্ষে 5 মাস ধরে স্পেনে বসবাস করছেন এবং কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি দেয়া হবে। পরবর্তীতে দেয়া হবে স্থায়ীভাবে বৈধ হওয়ার সুযোগ। যোগ্য আবেদনকারীরা স্পেনে বসবাসের ও কাজের অনুমতিপত্র পাবেন। নিরাপত্তা নম্বর এবং স্বাস্থ্য কার্ড দেয়া হবে। এই অনুমতিপত্রটি প্রাথমিকভাবে 1 বছরের জন্য বৈধ থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বয়স্ক জনগোষ্ঠীর চাপ সামলাতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে অভিবাসী শ্রমিকদের প্রয়োজন অপরিহার্য হয়ে উঠেছে দেশটিতে, আর তাই নেওয়া হয়েছে ঐতিহাসিক এ সিদ্ধান্ত। 5 কোটি জনসংখ্যার স্পেনে বর্তমানে প্রায় 1 কোটি বিদেশি বাসিন্দা রয়েছেন। বিভিন্ন অভিবাসন সংস্থার তথ্য মতে, যার মধ্যে 8,40,000-এর বেশি অভিবাসী অনথিভুক্ত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে 4 জন। সামাজিক মাধ্যমে অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ওয়াশিংটন। দাবি, মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল নৌযানটি। গত শনিবারও 2টি নৌযানে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী, যাতে প্রাণ যায় কমপক্ষে 5 জনের। বেশ কয়েক মাস ধরেই মাদক পাচারের অভিযোগ তুলে প্রশান্ত মহাসাগরে নিয়মিত নৌযান লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। যদিও এখন পর্যন্ত মাদক পরিবহনের কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি দেশটি। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।